বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানালেন উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। রাজধানীর মিরপুর রোডে গণভবনের সামনে ভালভ ফেটে লিকেজ, ঢাকার বিভিন্ন স্থানে গ্যাস সংকট। তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটার সহ আটক ৩। সংসদ ভেঙে আগাম নির্বাচনের কথা ভাবছেন জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এবং ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বাংলাদেশ ইস্যুতে নীরবতা ভাঙল ভারতীয় বোর্ড। আমন্ত্রণ দুপুর ১টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। মশলা বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যালিসন হুকার বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্ব ভাগাভাগি ও টেকসই সমাধান জরুরি। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি ও ব্যবস্থাপনা সম্পর্কে তাকে অবহিত করেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানান। বাংলাদেশে অবস্থানকালীন রোহিঙ্গাদের জীবিকা কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। খলিলুর রহমান এ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকগুলোতে বাংলাদেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। হুকারের সঙ্গে বৈঠকে ডক্টর খলিলুর রহমান আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি ও ব্যবস্থাপনা সম্পর্কে তাকে অবহিত করেন। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নির্বাচন সহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে দলটির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব দেওয়া হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। শুক্রবার রাত 9:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়। পাশাপাশি নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পূর্ব নির্ধারিত উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে 11 জানুয়ারির তারেক রহমানের উত্তরবঙ্গের সফর স্থগিত করা হয়েছে। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে বিএনপির মহাসচিব এ তথ্য জানান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক স্থায়ী কমিটি ইতিমধ্যেই আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এর পরের যে সিদ্ধান্ত আমরা নিয়েছি, এই সিদ্ধান্তটি হচ্ছে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 11 জানুয়ারি 2026 থেকে জাতীয় নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও 2024-এর ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে।
রাজধানীর মিরপুর রোডে গণভবনের সামনে 4 ইঞ্চি ব্যাসের ভাল্ব ফেটে সৃষ্ট লিকেজ মেরামতের জন্য গ্যাস বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভাল্ব বন্ধ রাখা হয়েছে। এসব ভাল্ব বন্ধ রেখে চাপ সীমিত করায় ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউ মার্কেট, হাজারীবাগ, গাবতলী ও সংলগ্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্প চাপ বিরাজ করছে। শনিবার সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তিতাস জানায়, দ্রুততম সময়ের মধ্যে ভাল্বটি পরিবর্তনের কাজ শুরু করা হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রাজধানীর কাউরান বাজারের তেজতুরি বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যার ঘটনায় পুলিশ প্রধান শুটার সহ 3 জনকে আটক করেছে। শুক্রবার গভীর রাতে মানিকগঞ্জ এবং গাজীপুর জেলায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার একটি দল তাদের আটক করেছে। ডিবির একজন শীর্ষ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযুক্ত শুটার জিনাত এবং সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল সহ 3 জনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত তৃতীয় ব্যক্তি এই দুজনের সহযোগী বলে ধারণা করা হচ্ছে। এর আগে মুসাব্বির হত্যাকাণ্ড সংশ্লিষ্ট আরও একটি ভিডিও ফুটেজ আসে পুলিশের হাতে। এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৈশূন্য মার্মা বলেন, নতুন পাওয়া ভিডিও ফুটেজে শুটারদের চেহারা আরও স্পষ্ট, যা বিশ্লেষণ করে হত্যায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। গেল বুধবার রাত 8টার দিকে তেজতুরি বাজারের স্টার হোটেলের গলিতে সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে পোস্টাল ব্যালট গণনা সংক্রান্ত বিষয়ে অনুষ্ঠিত হলো মক ট্রায়াল। নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় শনিবার সকাল 10টা থেকে শুরু হয় এই ট্রায়াল। নির্বাচন কমিশন জানায়, নির্বাচনের সময়ে পোস্টাল ব্যালট গণনা সংক্রান্ত বিষয়ের আদ্যোপান্ত জানা যাবে এই মক ট্রায়ালের মাধ্যমে। একই দিন থেকে শুরু হচ্ছে মনোনয়ন বাতিল হওয়ার প্রার্থীদের আপিল শুনানির কার্যক্রম। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বাদ পড়া মোট 723 জন প্রার্থীর মধ্যে গেল 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে মোট আপিল আবেদন জমা পড়েছে 645টি। এই আপিল শুনানি চলবে আগামী 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। রাত নামলেই আতঙ্কে বদলে যাচ্ছে প্রিয় রাজধানী ঢাকা। গুলির শব্দ, খুন আর ছিনতাইয়ের আতঙ্কিত নগরবাসী। এমন পরিস্থিতিতে অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমনে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। পুলিশি তৎপরতা বাড়লেও প্রশ্ন একটাই, নির্বাচনের আগে দেশের নিরাপত্তা কি ফিরবে নাকি বেরিয়ে চলবে অস্ত্রের ঝনঝনানি? বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। রাত বাড়লেই শহরটা বদলে যায়। দোকানের শাটার নামার আগেই মানুষ তাড়াহুড়ো করে ঘরে ফেরে, কারণ কেউ জানে না পরের গুলিটা কোথায় কার জন্য অপেক্ষা করছে। ঠিক এমন এক ভয়ঙ্কর বাস্তবতায় দেশে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। অবৈধ অস্ত্র উদ্ধার আর অপরাধীদের ধরতেই এই অভিযান। তৎপরতাও বেড়েছে, কিন্তু ভয় কমেনি। 11 ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই রাজধানীতে সিনেমার দৃশ্যের মতো আততায়ীর গুলিতে লুটিয়ে পড়েন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু যেন সবাইকে কাঁপিয়ে দেয়। 1 মাস না যেতেই আবারও গুলির ঘটনা। তেজতুরি বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির খুন। এরপর যেন একটার পর একটা ভয়ঙ্কর দৃশ্য। নতুন বছর শুরুর কয়েকদিনেই 9টি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। একদিনে
3 জেলা যশোর, চট্টগ্রাম, নরসিংদীতে 3 জন গুলিতে নিহত। এ শুধু খুন নয়, আতঙ্ক ছড়ানোর খেলাও চলছে। রাজবাড়ীতে জামিনে বেরিয়েই কারাগারের সামনে গুলি ছুড়ে জানান দেয় এক সন্ত্রাসী। চট্টগ্রামে একটি বাড়ির লক্ষ্য করে ছোড়া হয় 20 রাউন্ড গুলি। গাজীপুরে এক কর্মী প্রাণে বাঁচলেও মোটরসাইকেল ছিনতাই হয়। পুলিশ বলছে সব ঘটনাই রাজনৈতিক নয়, চাঁদাবাজি আর আধিপত্যের লড়াইও আছে। তবে পরিসংখ্যান বলছে গেল 26 দিনে 2 শতাধিক অস্ত্র উদ্ধার, হাজার হাজার গ্রেফতার। তবু প্রশ্ন একটাই, এত অভিযানের পরও কেন সাধারণ মানুষ নিরাপদ বোধ করছে না? নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকে সামনে রেখে যে শক্ত নিরাপত্তা দরকার সেখানে স্পষ্টতই ঘাটতি রয়েছে। নির্বাচনের আগে এই অস্ত্রের ঝনঝনানি থামাতে না পারলে ভোটের মাঠে এর প্রভাব পড়বে। এখন প্রশ্ন হলো, ডেভিল হান্ট কি সত্যি ডেভিলদের ধরতে পারবে, নাকি এই অন্ধকার আরো ঘনীভূত হবে? এই প্রশ্নেই থমকে আছে পুরো দেশ। তুষার ইসলাম, জাগো নিউজ। বর্ণাঢ্য আয়োজনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শেষ হয়েছে 5ম MIU মিডিয়া অলিম্পিয়াড 2025। শুক্রবার আশুলিয়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে 5ম আসরের অলিম্পিয়াড সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সাবেক সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ এবং UNDP বাংলাদেশের হেড অফ কমিউনিকেশনস মোহাম্মদ আব্দুল কাইয়ুম। সাংবাদিকতা ও গণমাধ্যমে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে দেশের প্রথম ও ব্যতিক্রমধর্মী এ আয়োজন করে আসছে বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ। প্রতি বছরের মতো এবারের আয়োজনেও অংশ নিতে সারা দেশের বিভিন্ন কলেজ ও মাদ্রাসার 2000-এরও বেশি ছাত্রছাত্রী ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। তাদের মধ্য থেকে প্রাথমিক ও বাছাই পর্বে উত্তীর্ণ 3 শতাধিক শিক্ষার্থী গ্র্যান্ড ফিনালে অংশ নেন। সকালে গ্র্যান্ড ফিনালের চূড়ান্ত পর্বের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাদ-জুমা সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাসব্যাপী এই আয়োজনের পর্দা নামে। সাংবাদিকতা একমাত্র প্রফেশন যেটা আপনাকে একটা সুযোগ করে তৈরি করে দেয় সোসাইটির যত পাওয়ারফুল লোকই থাকুক না কেন তাকে অ্যাকাউন্টেবল করার। আপনি আমাদের তো করে লোকে দালালি, সেই দালালি করার জন্য যে সুযোগটা তৈরি হয়, সে যে অ্যাক্সেস পর্যন্ত তাকেও সাংবাদিকতা তৈরি করে দেয়। সুতরাং সাংবাদিকতা আপনাকে তৈরি করে দিয়ে এমন এক জায়গায় পাঠাতে পারে যেখানে গিয়ে বাকি ডিসিশন আপনি নেবেন। আপনি কি সোসাইটিকে অ্যাকাউন্টেবল করবেন? আপনি কি হাসিনাকে প্রশ্ন করবেন না তার প্রশংসা করবেন? হাসিনা মানে শুধু হাসিনা না, হাসিনা মানে অল পাওয়ারের সিম্বলিক ফিগার। আমি বলছি সেটা যে কেউ হয়ে উঠতে পারে। হাসিনা আমার আপনার মধ্যে বসবাস করতে পারে যখন আমরা পাওয়ারে থাকবো। সুতরাং এই অ্যাকাউন্টেবল করার যে জায়গাটা আপনাকে জার্নালিজম তৈরি করে দেয়, সেই অ্যাকাউন্টেবল করার সুযোগটুকু নিতে হলেও আপনার এই ব্যাকগ্রাউন্ড, এই স্কিলটা প্রয়োজন। আমি বিশ্বাস করি না আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকেই জার্নালিজমে পড়বেন ভবিষ্যতে। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, ফলে আগের তুলনায় দিনের শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে। তবে আবহাওয়া শুষ্কই থাকবে। শনিবার আবহাওয়া অধিদপ্তরের সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা যায়। পূর্বাভাসে বলা হয়, দিনের প্রথমার্ধে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 5 থেকে 10 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে, যা দিনের তাপমাত্রা সামান্য কমাতে ভূমিকা রাখবে। এদিন ভোর 6টার দিকে ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.4 ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 88%। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস।
বিভিন্ন স্থাপনায় রডের পরিবর্তে বাঁশের ব্যবহারের কথা প্রায় শোনা গেলেও এবার সিরাজগঞ্জে রেললাইনের ফাটলে লোহার বদলে কাঠ দেওয়ার ঘটনা ঘটেছে। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার যমুনা সেতু ঈশ্বরদী রেলপথের শিবপুর নামক স্থানে এমন দৃশ্য দেখা যায়। এই রেলপথে প্রতিদিন গড়ে 35টি ট্রেন চলাচল করে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে রেললাইন প্রায় 6 ইঞ্চি ফাটল দেখতে পান তারা। সে সময় ট্রেন আসতে দেখে হাত দিয়ে সিগন্যাল দিলে ট্রেনের গতি কমিয়ে দেন চালক। এভাবে ধীর গতিতে কয়েকটি ট্রেন পার হয়ে যায়। রাতে রেল বিভাগের কয়েকজন লোক এসে ফাটলের স্থানে লোহার বদলে কাঠ দিয়ে জোড়াতালি দেওয়ার পর পাহারা বসিয়েছেন। এদিকে সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের অভিযোগে ইলেকট্রনিক ডিভাইস সহ শিহাব রেজা নামে এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে পরীক্ষা চলাকালে সিরাজগঞ্জ সরকারি রাশিদাজোহা মহিলা কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটক শিহাব গাজীপুর উপজেলার সোনামুখী গ্রামের বাসিন্দা। সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক আল আমিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের দায়ে তাকে আটক করা হয়। তার গায়ের উপরে ডিভাইস লাগানো ছিল, হাতে ফোন ছিল। যখন স্যার তার ফোনটা সিজ করে তখন আমি পাশের সিটে থাকার সুবিধার্থে দেখলাম যে ওইখানে কোনো একটা সাদা পেজে ওই প্রশ্ন এবং প্রশ্নের কোন কোন উত্তর ওইখানে লিখে দেওয়া আছে, যেমন ক খ গ কোনটা উত্তর হবে। তো পরবর্তীতে স্যার ওকে ধরলো, আর যে স্যার আমরা এই অভিযোগ দিলাম যে স্যার এরকম কাজ হয়েছে, ওই স্যার তো ওকে এইভাবে আশ্বস্ত দিচ্ছে। তখন ওই স্যারও আসলো, ভাইস প্রিন্সিপাল ম্যাম গেল, নির্বাহী ম্যাজিস্ট্রেট গেলেন, তখন তাকে নিয়ে আসা হলো। তো আমাদের এখানে ওই স্যারের প্রতি 3টা প্রশ্ন, এতগুলা সিকিউরিটি চেকিং করে সে কিভাবে ডিভাইস মোবাইল নিয়ে কেন্দ্রে ঢুকলো। ইব্রাহিম আলাইহিসসালামের চেয়ে জামাত নেতার কুরবানি বড়। রংপুর মহানগর জামাতের আমির ও কাউনিয়া পীরগাছা আসনের প্রাথমিক মনোনীত প্রার্থী এটিএম আজম খানের এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গেল 8 জানুয়ারি পীরগাছা উপজেলার কদমতলা এলাকায় একটি মতবিনিময় সভায় তিনি এমন বক্তব্য দেন। সভায় 11 দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন উপস্থিত ছিলেন। 22 তারিখ সকাল 6:30টায় কেন্দ্র থেকে মোবাইল করলো আমাকে। মোবাইল করে বলল যে, খান সাহেব আপনাকে তো কোরবানি দেওয়া হলো। তা আমি বললাম, এই কোরবানি কি ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাইল আলাইহিস সালামের? তখন বললেন যে হ্যাঁ, এর চেয়েও বড়। তা আমি বললাম যে এর ব্যাখ্যাটা বললে ভালো হইতো। তা আমি তখন বললেন যে আসলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য মানুষ কোরবানি হয় নাই, হয়েছে দুম্বা। আর আপনার কোরবানি বলতে পীরগাছা কাউনিয়ার লাখ লাখ নারী পুরুষের কোরবানি, এই জন্য এই কোরবানিটা বড় কোরবানি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী কয়েক সপ্তাহের মধ্যে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দেওয়ার কথা বিবেচনা করছেন বলে জানিয়েছেন দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সরকারের প্রতি জনসমর্থন তুলনামূলকভাবে শক্ত অবস্থানে থাকায় সেই সুযোগ কাজে লাগাতেই দ্রুত নির্বাচনে যাওয়ার বিষয়টি ভাবছেন তিনি। গেল অক্টোবরের দায়িত্ব নেওয়ার মাধ্যমে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হন তাকাইচি। বর্তমানে তার মন্ত্রিসভার জনপ্রিয়তা প্রায় 70% বলে জরিপে উঠে এসেছে। তবে পার্লামেন্টের নিম্ন কক্ষে তার নেতৃত্বাধীন জোটের সংখ্যাগরিষ্ঠতা খুবই সীমিত, যার ফলে তার উচ্চাভিলাষী নীতিগত পরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে ইরান যেন দাঁড়িয়ে আছে ইতিহাসের এক ভয়ঙ্কর মোড়ে। রাজপথে জনতার গর্জন আর ক্ষমতার অলিন্দে আতঙ্ক, ইন্টারনেট বন্ধ, শহর অন্ধকার। তবু
থামিনি বিক্ষোভের আগুন। যে শাসন ব্যবস্থা 4 দশক ধরে অটল বলে মনে হতো, আজ তা কাঁপছে সাধারণ মানুষের ক্ষোভে। প্রতীক ভাঙছে, ভয়ে ভাঙছে নীরবতার দেয়ালও। প্রশ্ন একটাই, এ কি শুধু আরেকটি দমন পীড়নের অধ্যায়, নাকি ইরানের ইতিহাসে আসন্ন কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত? বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। যে সিংহাসন একসময় অটল বলে মনে হতো, আজ তা কাঁপছে মানুষের ক্ষোভের ধাক্কায়। রাত নামলেই ইরানের শহরগুলো যেন রূপ নেয় এক অচেনা অন্ধকারে। ইন্টারনেট নেই, মোবাইল নেটওয়ার্ক নিস্তব্ধ, তবুও থেমে নেই জনতার গর্জন। গুলির শব্দে আকাশ কাঁপলেও রাস্তায় মানুষের ঢল কমছে না। প্রশ্ন উঠছে, 4 দশকের লৌহ শাসনের শেষ কি তবে শুরু হয়ে গেছে? ইরানি মুদ্রার ভয়াবহ অবমূল্যায়ন থেকে জন্ম নেয়া এই বিক্ষোভ 12 দিন ধরে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। তেহরান, মাশহাদ, ইস্পাহান, 31টি প্রদেশের শতাধিক শহর এখন অগ্নিগর্ভ। বিক্ষোভকারীরা পুড়িয়ে দিচ্ছে রাষ্ট্রীয় ভবন, গভর্নর অফিস থেকে শুরু করে পুলিশের মোটরসাইকেল পর্যন্ত। আগুন ধরানো হয়েছে সর্বোচ্চ নেতার ছবিতেও। রাজপথে স্লোগান, চোখে প্রতিশোধের আগুন। ফার্স প্রদেশে ভেঙে ফেলা হয়েছে কাসেম সোলাইমানির ভাস্কর্য, যা এক সময় ছিল রাষ্ট্রীয় শক্তির প্রতীক। সেই দৃশ্য ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নতুন এক উন্মাদনা। কিন্তু ঠিক তখনই দেশ জুড়ে নেমে আসে ইন্টারনেট ব্ল্যাকআউট। অন্ধকারে ঢেকে যায় পুরো ইরান। এই 12 দিনে প্রাণ গেছে অন্তত 42 জনের, গ্রেফতার হয়েছেন 2000-এরও বেশি। এরই মধ্যে ওয়াশিংটন থেকে হুঁশিয়ারি, বিক্ষোভকারীদের হত্যার প্রমাণ পেলে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে। পাল্টা কৌশলে আলোচনার ইঙ্গিত দিচ্ছে তেহরান। O ministro das Relações Exteriores disse que o Irã está pronto. আর সবচেয়ে রহস্যজনক খবর, খামেনির প্ল্যান বি। ব্রিটিশ গণমাধ্যমের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে মস্কোতে পালানোর প্রস্তুতি নিচ্ছে শীর্ষ নেতৃত্ব। রাশিয়ার কার্গো বিমানে করে সরানো হচ্ছে স্বর্ণ, জড়ো করা হচ্ছে নগদ অর্থ। বিশ্লেষকদের শঙ্কা আরো ভয়ঙ্কর। যদি নিরাপত্তা বাহিনীর একটি অংশ সরে দাঁড়ায়, তবে ইতিহাসের সবচেয়ে বড় মোড় নিতে পারে ইরান। এখন প্রশ্ন হলো, ইরানের এই আগুন কি থামবে, নাকি সবকিছু পুড়িয়ে শেষ করে দেবে? তুষার ইসলাম, জাগো নিউজ। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। দরজায় কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপ। তবে বাংলাদেশের দল রয়েছে আসন্ন আসরে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায়। এতদিন এই ব্যাপারে কোনো মন্তব্য না করলেও অবশেষে নীরবতা ভেঙেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে আইসিসিতে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। গতকাল বিসিসিআইয়ের বৈঠক হয় মুম্বাইয়ে। বৈঠক শেষে বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়ার কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিল বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরাতে আইসিসির কাছে বাংলাদেশের অনুরোধ নিয়ে। দেবাজিৎ বলেন, এই বৈঠক মূলত সেন্টার অফ এক্সিলেন্স ও অন্যান্য ক্রিকেট বিষয়ক আলোচনার জন্য ছিল। বাংলাদেশ টি-20 বিশ্বকাপে খেলবে কিনা এটি তাদের আলোচনার বিষয় নয়। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানালেন উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। রাজধানীর মিরপুর রোডে গণভবনের সামনে ভালভ ফেটে লিকেজ, ঢাকার বিভিন্ন স্থানে গ্যাস সংকট। তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটার সহ আটক 3। সংসদ ভেঙে আগাম নির্বাচনের কথা ভাবছেন জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
এবং ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বাংলাদেশ ইস্যুতে নীরবতা ভাঙল ভারতীয় বোর্ড। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।